হ্যালো ফ্রেন্ডস, সকলকে স্মার্ট বেঙ্গলি গল্প পাঠে স্বাগতম। স্মার্ট বেঙ্গলি গল্প পাঠে আজ আমরা আলোচনা করব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ঠেলাগাড়ি গল্পটি। বাংলা সাহিত্যে যে তিনজন ত্রয়ী বন্দ্যোপাধ্যায় রয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার রচিত কয়েকটি উপন্যাস হল পথের পাঁচালী, অপরাজিতা, দৃষ্টিকোণ, আরণ্যক প্রভৃতি। তার রচিত ঠেলাগাড়ি গল্পটি আজ আমরা আলোচনা করব। আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। তাহলে চলো আজ আমরা আলোচনা শুরু করি। ঠেলাগাড়ি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সবে বিছানা ছেড়ে উঠেছি, রোদ তখনও ভালো রকম ওঠেনি। খিড়কি দোরের জগডুমুর গাছটার মাথায় গোটা কতক শালিক পাখিতে কিসমিস ও জটাপটি বাঁধিয়েছে। আমি উঠে মনে মনে তোলাপাড় করছি যে কাল রাত্রের বাসি কলার বড়া যা আমাদের জন্য রান্নাঘরের ঝুলন্ত শিখায় বড় জামবাটিতে টাঙানো আছে, তা কোন অছিলায় মার কাছে চাওয়া যায়, বা মুখ ধোবার পূর্বে তা চাইতে গেলে সেটা শোভনীয় বা কত দূর। এমন সময় আমাদের বাহির দরজার কাছে একটা ঠেলাগাড়ির ঘর ঘর শব্দ উঠল। সঙ্গে সঙ্গে মিষ্টি রিনরিনে গলায় ডাক শোনা গেল, টুনিদা, ও টুনিদা। অমনি আমার বৃদ্ধা জেঠাইমা মারমুখী হয়ে কি একটা হাতে উঁচিয়ে ছুটে গেলেন। সকালবেলা জুটলে এখনো কাকপক্ষীর ঘুম ভাঙেনি, অমনি এলে ছেলেটাকে টুয়ে বার করে নিয়ে যেতে। সকাল নেই, সন্ধ্যা নেই, দুপুর নেই, সব সময় ঘর 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 শব্দ। যাই দেখি একবার হর গাঙ্গুলির কাছে, বলি ছেলেটাকে যে দিন নেই রাত নেই গাড়ি ঘর ঘর করে বেড়াতে দিচ্ছে, ওর পরকালটা যে ঝরঝরে হয়ে গেল। যা এখন যা, টুনি এখন যাবে না, গাড়ির ঘর ঘর সহ্যি হয় না বাপু, সব সময় যা ওসব নিয়ে যা। আমি নিরীহ মুখে পূজনীয় জ্যাঠাইমার পিছনে এসে দাঁড়াইতে না দাঁড়াইতে গাড়ির শব্দটা আমাদের ঘাটের পথ দিয়ে দূর থেকে দূরে অস্পষ্ট হয়ে গেল। তারপর হাত মুখ ধুতে গিয়ে খিড়কি রোদের কাছে মৃদু শব্দ কানে এলো, ও টুনিদা। আমি একবার পিছন ফিরে জ্যাঠাইমার অবস্থিতি স্থান ও তার দৃষ্টিগতির দিক নির্ণয় করে খিড়কি দরটা খুলে বার হয়ে এলুম। সকালের পদ্মের মতো নির্মল প্রফুল্ল তরুণ নরু হাসি ভরা ডাগর চোখে দাঁড়িয়ে আছে। আসবি নে টুনিদা? এই উঠলাম যে, এখনো মুখ ধুইনি, খাবারও খাইনি, বাড়ির মধ্যে আয় না। নরু চোখের ইশারায় দেখিয়ে দিয়ে বলল, কোথায়? কিছু বলবে না জেঠাইমা, আয় তুই। উত্থাপিত প্রস্তাবে সে মনে প্রাণে যোগ দিতে সক্ষম হলো না। তুই আয়, মুখ ধুয়ে টুনিদা, আমি চালতে তোলায় আছি, গাড়ি নিয়ে চড়বি তো টুনিদা? দুজনে মিলে পাড়ায় বেরিয়ে গেলুম। তেঁতুলতলায় খেলার জায়গায় খুব ভিড়। মুখুজ্জে পাড়ার কোনো ছেলে আর বাকি নেই। নরু হাসি মুখে বলল, আয় পটুদা, নিতাইদা, আমি গাড়ি এনেছি, দেখ ঠিক সময়টায় আসেনি, আয় চড়। গাড়ি একা নরুই টানতে লাগলো। চড়ল সকলেই। পটু বলল, দুপুরবেলা আমাদের বাড়ি যাবি নরু? নরু ঘাড় নেড়ে অসম্মতি জানালো। পটু বলল, যাস তুই, সেদিন তো একেবারে কাকার সামনে গিয়ে পড়েছিলি, তা কি হবে? নরু বলল, আমি আর যাচ্ছি নে তোমাদের বাড়ি পটুদা, তোমার কাকা সেদিন একেবারে মারতে বললে
রোজ রোজ গাড়ি ঠেলে বেড়ানো বার করছি। আমি না পালালে সেদিন মার খেতুম ঠিক, যদি এরপর গাড়ি কেড়ে রাখে। সেখান থেকে দুজনে গিয়ে পথের ধারে বড় জামতলায় ছায়ায় বসে গল্প করলুম। রোজই কত গল্প হতো। এরপরে কি হবে রোজই কত গল্প হতো, এরপরে কে কি হবে তাই নিয়ে গল্প। খোকার অত ভবিষ্যৎ ভেবে দেখবার বয়স হয়নি। সে এরপরে কি হবে অত গুছিয়ে বলতে পারে না। খাপছাড়া ভাবে উত্তর দেয়, বলে সে নৌকোর মাঝির সর্দার হবে, রেলগাড়ির ইঞ্জিন চালাবে, স্টিমার যারা চালায় তাদের কি বলে তাও হতে চায়। আমি আমার সমবয়সী ছেলেদের তুলনায় একটু অকালপক্ক বললাম, আমি ভাই সাহেব ডাক্তার হব, মহকুমার হাকিম হব। অনেক বেলায় সে রোদ্রে ঘুরে রাঙা মুখে বাড়ি ফিরত। বাবা যেদিকে বসে সেদিকে না গিয়ে চুপি চুপি অন্য দিক দিয়ে বাড়ি ঢোকে। মা বলতো, ওরে দুষ্টু, তুমি সেই বেরিয়েছ কোন সকালে, আর এই দুপুরে ঘুরে গেল এখন তুমি। খোকা বলে, চুপ চুপ, না আমি তো ওই ওদের বাড়ির জামতলায় চুপটি করে বসে বসে খেলা করছিলাম। আমি আর টুনিদা কোথাও তো যাইনি মা। সত্যি কি জানি কেন ওকে বড় ভালোবাসতুম। গ্রামের সকল ছেলের চেয়ে ওর মুখে চোখে কোথায় কি মোহ যে ছিল। সারা দিনটির মধ্যে একবার অন্তত ওর সঙ্গে দেখা না করে পারতুম না। খোকাও আমার বাড়ি না হয়ে পাড়ার অন্য কোথাও বেরোতো না। একদিন আমাদের বাড়ির সামনের জামতলা দিয়ে সে গাড়ি ঠেলে নিয়ে বাড়ি ফিরে যায় দুপুরের আগে। আমার দিকে চেয়ে বলে, এমন দুষ্টু এই নেতাইটা। এত করে বললুম, চড় গাড়িতে, আয় তোকে ঠেলে গোয়ালপাড়া ঘুরিয়ে আনি। তা কিছুতেই চলল না। বললে মা বকবে। তেল আনতে যাচ্ছি, আয় চড়বি টুনিদা। আমাদের পাড়ার কেউ চলল না। কখন থেকে ঘুরে বেড়াচ্ছি, সব যা দুষ্টু, আসবি টুনিদা। খোকার চোখের মিনতির ভরা দৃষ্টি তখনকার দিনে আমার এড়াবার সাধ্য হতো না কোনো মতেই। আমি চড়তুম। মহা খুশির সঙ্গে খোকা চৈত্র বৈশাখের মধ্যাহ্ন সূর্যকে উপেক্ষা ও অপেক্ষা করে গাড়ি ঠেলে বেড়াতো। সূর্য ও প্রতিশোধ নিতে গিয়ে ওর কচি মুখে রাঙিয়ে দিতেন, ঘামে কাপড় ভিজিয়ে দিয়ে ছাড়তেন। তার বয়স অল্প, দেহ অত্যন্ত ক্ষীণ ছিল বলে পাড়ার কোনো ছেলের সঙ্গে বলে সে পেরে উঠত না। সকলের কাছে তাকে অবিচার সহ্য করতে হতো। দুর্বলের প্রতি সবলের অধিকার তার উপর নির্বিবাদে জারি করত সকলেই। সেদিনটা ছিল ভারী গরম, চৈত্রের বৈশাখ দিন। গ্রামের পথের ধুলো তেতে আগুন হয়েছে। পঞ্চাননতলায় বারোয়ারির আসর সাজানো, বাঁশের মাচা বাঁধা, সবাই কাজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটছে। বড় পিটলি গাছতলায় তার ঠেলাগাড়ি ঘর ঘর আওয়াজ উঠল। অনু বলল, ওই নরু আসছে। পিছনে পরম সঙ্গী কেরোসিনের ঠেলা গাড়িটা টেনে নরু হাজির। বাধা আসরের দিকে এসে আঙুল দেখিয়ে বলে, যাত্রা কবে বসবে রে টুনিদা। সংবাদ সংগ্রহের পর সে সন্তোষের হাসি হাসল। আঙুল দিয়ে গাড়িটার দিকে দেখিয়ে বলল, চড়বি পটুদা। পটুদা ঘাড় নেড়ে বলল, চড়বো, টানবে কে? খোকা খুব খুশি হয়ে বলল, কেন আমি? আসন্ন আমাদের প্রত্যাশায়
তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। পটু বলল, ধুর, তুই বুঝি আমায় টানতে পারিস? টান দেখি কেমন হয় না আর আমাকে। বসো না, টানতে কেমন পারিনে। পটুর পালা শেষ হয়ে গেল। ক্রমে ক্রমে অনু, বরু, হরু উপস্থিত সব ছেলেই উঠল গাড়িতে। এদের মধ্যে বড় ছোট সব রকমই আছে। টানতে টানতে খোকা হয়রান হয়ে পড়লেও সে উৎসাহের সঙ্গে শেষ পর্যন্ত টেনে নিয়ে বেড়ালো সকলকে। সকলের শেষ হয়ে গেলে সে হেসে সকলের মুখের দিকে চেয়ে বললে, আমায় একটু এইবার টান। সকলে মুখ চাওয়াচাই শুরু করলে। ভাবে বোঝা গেল তাকে কেউ টানতে রাজি নয়। তার প্রতি কৃপা করে তার গাড়িতে চড়ে তাকে নিয়ে টানিয়ে তাকে কৃতার্থ করা হয়েছে। এতে আবার তার পরকে দিয়ে টানাবার কোন দাবি আছে? সকলে মিলে এই ভাবটা দেখালো। বাহ, সকলকে চড়িয়ে দিলাম, আর আমার বেলায় বুঝি কেউ? আমার ইচ্ছে হলো তাকে গাড়িতে চড়িয়ে টানি, কিন্তু সমবয়সী ছেলেদের কাছে উপহাসের ভয়েই হোক বা তাদের বিরুদ্ধে দাঁড়াবার সাহস না থাকার দরুনই হোক, যেতে পারলুম না। সে গাড়ি টেনে নিয়ে চলে গেল। এদের মধ্যে পূর্বে কি পরামর্শ হয়েছিল আমার জানা নেই। গাড়িখানা খানিক দূরে যেতে না যেতেই দলের একজন একটা বড় ঝামা ইট দিয়ে গাড়িতে ছুঁড়ে মেরে বসল। গাড়িখানার তলা তখন মচমচ করে দেশলাইয়ের বাক্সের মতো ভেঙে গেল। খোকা পিছন ফিরে চেয়ে দেখে, কেমন অবাক হয়ে গেল। পরে তাড়াতাড়ি গাড়ির ক্ষতির পরিমাণ নির্ণয় করবার জন্যে এসে গাড়ির অবস্থা দেখেই আবার একবার বিস্ময়ের দৃষ্টিতে আমাদের দিকে চাইল। তারপর সে চাইল আমার দিকে। তার চোখের সে ব্যথা ভরা বিস্ময়ের অপ্রত্যাশিত না বুঝিতে পারা দৃষ্টি আমার বুকে তীরের মতো বিঁধল। ভাবল, এই রকম সে তুই টুনিদা এর মধ্যে। কিন্তু সে কোনো কথা কাউকে না বলে ভাঙা গাড়িটার পাশে বসে পড়ে দেখতে লাগলো। এর আগেই আমাদের দলের সেখান থেকে সরে পড়েছিল। তারপর অনেকক্ষণ সে বসে বসে নেড়ে চেড়ে দেখলো গাড়িখানার ভাঙা তলাটা কি করে সারানো যায়। পাশে একটা ছোট বাক্স, ফুলের গাছের সাদা ডালে থলো থলো বাক্স ফুল দুলছিল। তাই পাশে গাব ভেরান্ডার ঝোপের ধারে সে গাড়িখানা রেখে খানিক বসে বসে পরে ঠেলে নিয়ে গেল। সারা রাত ভালো ঘুম হলো না। সকালে ওদের বাড়ি ছুটে গিয়ে যদি ভাব করে ফেলতুম তো বেশ হতো, কিন্তু কেমন বাঁধো বাঁধো ঠেকতে লাগলো। খোকা রোজ সকালে আসে, সেদিন এলো না। অভিমানে ভুল বুঝেছে। 2-3 দিন করে সপ্তাহখানেক কেটে গেল। অল্প দিন পরেই আমি বাড়ির সকলের সঙ্গে মামার বাড়ি চলে গেলুম ছোট মাসিমার বিয়েতে। ফিরতে হয়ে গেল 8-10 মাস। খোকাকে ফিরে এসে আর দেখিনি। আগের পৌষ মাসে সে হুপিং কাশিতে মারা গিয়েছে। ফেরবার দিন 10 পরে একদিন ওদের বাড়ি গিয়েছিলুম। খোকার মা উঠানে কুল রোদ্রে দিয়েছিল, তখন তুলছে। আমায় দেখে বলল, টুনি, তোরা দেশে এলি? আমি কোনো কথা বলবার আগেই তার মা হাউ হাউ করে কেঁদে উঠল। তবু এসেছিস তুই টুনি, আর কি কেউ আসবে এ বাড়িতে? খোকা যে আমায় ফাঁকি দিয়ে চলে গিয়েছে রে। বস বস, বাতাবি নেবু পাকা ঘরে আছে, কেটে দেব, খাবি নুন দিয়ে? ওই পেকে পেকে থাকে, কেউ খায় না। খোকা কত খেত, খানা বসে বসে। শরতের অপরাহ্ন নির্ভীক নীল আকাশের তলায় অবসন্ন বৈকালের রৌদ্রে ডানা মেলে
কি পাখি উড়ে চলেছে, কার্নিশ ভাঙা ছাদের ফাটলের কোথায় গুগুর ডাক, উঠোনের ছায়া স্নিগ্ধ বাতাস শুকনো ফুলের গন্ধে ভরপুর। খোকার সেই ঠেলা গাড়িখানা দেখলুম কাঠের মাচার নিচে তোলা আছে, দড়িটা পর্যন্ত। অনেকদিন গাড়িটাতে কেউ হাতও দেয়নি। বহুকালের কথা হলেও আমি কিন্তু চোখ বুজে ভাবলেই দেখতে পাই কতকাল আগের 8 বছরের সেই ছোট্ট খোকাটি ঠেলা গাড়িটা টেনে নিয়ে বেড়াচ্ছে। নির্জন দুপুর ঘুঘুর ডাকের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পালেদের জামরুল বাগানের ছায়ায় আমাদের বড় মাদার গাছটার তলাকার পথ দিয়ে রাঙ্গা মুখে আশা ও আনন্দ ভরা উজ্জ্বল চোখে সে তার কেরোসিন কাঠের গাড়িখানা টেনে টেনে নিয়ে আসছে। নারিকেল তলা বেয়ে পটুদের বড় দোফলা আম গাছটার তলা বেয়ে যেতে যেতে ক্রমে তার মূর্তি মাইতি পুকুরের মোড়ের পথে সুপারি গাছের সারির আড়ালে অদৃশ্য হইয়া যায়। এই ছিল আমাদের গল্প পাঠ। আমাদের গল্প পাঠ যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।